তাহলে আজকে ক্লাস হবে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 3 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট প্রবলেম নম্বর 8 The following particulars are available from the books of a company for the year 2016 সেলস ইন কিলোগ্রাম কত কিলোগ্রাম 1,50,000 কিলোগ্রাম বিক্রি করেছে ফিনিশ গুডস ইনভেন্টরি 1 জানুয়ারি 2016 24,000 কিলোগ্রাম ওপেনিং ইনভেন্টরি ছিল ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31 2016 এটা ক্লোজিং ইনভেন্টরি 34,000 কিলোগ্রাম এই তিনটা লাইন দেওয়া হয়েছে ওপেনিং ক্লোজিং আর সেল তাহলে প্রোডাকশন কই প্রোডাকশন এই অঙ্কে দেয়নি এখন আমাদের দায়িত্ব প্রোডাকশনটা বের করে নেওয়া তাই প্রথম ওয়ার্কিং করলাম ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট সূত্র হলো সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি সেল হলো 1,50,000 ক্লোজিং হলো 34,000 ওপেনিং হলো 24,000 যোগ বিয়োগ করলাম ফলাফল বেরিয়ে আসলো কত হাজার আসলো 1,60,000 কিলোগ্রাম এই হলো আমাদের প্রোডাকশন ইউনিট বাস এরপরে লাইন সেলস প্রাইস পার কেজি 20 টাকা ম্যানুফ্যাকচারিং কস্ট এটা কোলন দেওয়া আছে কোলন দিয়ে এর নিচে লেখার কথা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ফিক্সড ফ্যাক্টরি এইসব লেখার কথা কিন্তু লেখা হয়েছে কি ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ প্রোডাকশন টাকা 8 তাহলে প্রোডাকশন করতে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট খরচ হয়েছে 8 টাকা এই 8 টাকার মধ্যে তিনটা এলিমেন্ট আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই তিনটা মিলে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম 8 টাকা এর সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে পারলেই অ্যাবজর্পশন কস্টিং এর রেট পাওয়া যাবে তো সেটা বলছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা নরমাল ক্যাপাসিটি 1,60,000 কিলোগ্রাম 1,60,000 কিলোগ্রাম দিয়ে 1,60,000 টাকাকে ভাগ করলে পার কেজি আসে 1 টাকা তাহলে 1 টাকা পার কেজি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো 1 টাকা এখন এই দুইটা লাইন দিয়ে আমরা 2 নম্বর ওয়ার্কিং করব কস্ট পার ইউনিট স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট 8 টাকা অ্যাবজর্পশন এবং ডাইরেক্ট দুইটা সিস্টেমেই 8 টাকা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা অ্যাবজর্পশনের ভিতরে 1 টাকা 8 টাকা আর 1 টাকা 9 টাকা বাস ম্যানুফ্যাকচারিং কস্ট পার কিলোগ্রাম 9 টাকা আর 8 টাকা রেট হয়ে গেল তারপরে ফিক্স মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 3 লক্ষ টাকা তার আগে বাদ গেছে ভেরিয়েবল মার্কেটিং ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ সেল বিক্রয়ের উপরে প্রতি কেজি বিক্রয়ের খরচ 1 টাকা ভেরিয়েবল মার্কেটিং পেয়ে গেলাম ফিক্স মার্কেটিংও পেয়ে গেলাম ফিক্স মার্কেটিং কিন্তু 3 লাখ বাস এটা আমাদের লাগবে ইনকাম স্টেটমেন্ট করার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হিসেবে দেখাতে হবে এখন আমাদের করণীয় ইনকাম স্টেটমেন্ট ফর 2016 আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অ্যান্ড ডাইরেক্ট কস্টিং সিস্টেম ইনকাম স্টেটমেন্ট করব দুইটা একটা অ্যাবজর্পশন একটা ডাইরেক্ট তো চলে আসি আমরা ইনকাম স্টেটমেন্ট এই রিকোয়ারমেন্টে চলে আসলাম 1 নম্বর ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম ফর দ্য ইয়ার 2016 অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্টে মাত্র 3টা স্টেপ করতে হয় এর জন্য হাফ পেজও জায়গা দরকার হয় না হাফ পেজেরও কম লাগে প্রথমে সেলস লিখলাম 1,50,000 কেজি প্রতি কেজি 20 টাকা করে মোট 30 লক্ষ টাকা লেস কস্ট অফ গুডস সোল্ড তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হয়েছে এখন দেখাই কস্ট অফ গুডস সোল্ডের 3টে এলিমেন্ট ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন ইউনিট মাইনাস ক্লোজিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি এই পরিস্থিতি ছিল 24,000 কেজি অ্যাবজর্পশনের রেট 9 টাকা পার কেজি আচ্ছা এখানে লিখলাম 24,000 গুণ 9 টাকা 2,16,000 টাকা
আর প্রোডাকশন 1,60,000 কেজি, 9 টাকা পার কেজি, তো 14,40,000 টাকা। এই যোগ করলাম 16,56,000 টাকা, মাইনাস ক্লোজিং ইনভেন্টরি 34,000 গুণন 9, 3,06,000 টাকা, বাদ দিলে কস্ট অফ গুড সোল্ড 13,50,000 টাকা। 30 লক্ষ থেকে মাইনাস করব, বাদ দিলে 16,50,000 টাকা। এই হলো আমাদের গ্রোস প্রফিট। এর নাম গ্রোস মার্জিনও লেখা যাবে, গ্রোস প্রফিটও লেখা যাবে। বাস, তাহলে আমাদের দুইটা স্টেপ শেষ। সেলসের থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছি, গ্রোস প্রফিট হয়ে গেছে। এই হলো 2 নম্বর স্টেপ। এবার 3 নম্বর ধাপ, এরপরে অপারেশন কস্টিং বাদ দিতে হবে। এখন অপারেটিং কস্টিং এর মধ্যে থাকে দুইটা আইটেম, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং বলা হয়েছিল প্রশ্নে যে 1 টাকা পার কেজি অফ সেল, যা বিক্রি হবে কেজি প্রতি 1 টাকা করে ভেরিয়েবল মার্কেটিং খরচ হবে। তো বিক্রি হয়েছে 1.5 লক্ষ কেজি, তো 1.5 লক্ষ টাকা ব্যয়, ভেরিয়েবল মার্কেটিং 1.5 লক্ষ টাকা হয়েছে। আর ফিক্সড মার্কেটিং সরাসরি লেখা রয়েছে 3 লাখ টাকা। বাস, মার্কেটের খরচ একত্রিত করে বাদ দিয়ে দিলাম, 4,50,000 বাদ দিলে নেট প্রফিট হয়ে গেল 12 লক্ষ টাকা। অ্যান্সার শেষ। এরপরে আসে আরেকটা সিস্টেম, ডাইরেক্ট সিস্টেম। আচ্ছা, এই অ্যাবজর্পশন সিস্টেমের নাম বলেছিলাম কয়টা মনে আছে? 2টা, ফুল কস্টিং সিস্টেম, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। আর ডাইরেক্ট কস্টিং এর নাম বলেছিলাম 3টা, ভেরিয়েবল কস্টিং, ডাইরেক্ট কস্টিং আর কন্ট্রিবিউশন সিস্টেম। বাস, কন্ট্রিবিউশন সিস্টেমে 4টা স্টেপ করতে হয়। প্রথমে সেল লিখতে হয়, এবার সেল থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড তৈরি করতে হয় 3টে এলিমেন্ট দ্বারা। ওপেনিং ম্যাটেরিয়াল, এখানে লিখলাম ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড 12 লক্ষ টাকা বাদ দিলাম 30 লক্ষ থেকে, 18 লক্ষ টাকা বেরোলো গ্রোস কন্ট্রিবিউশন। এখন গ্রোস কন্ট্রিবিউশনের পরে একটা আইটেম বাদ দিলে নেট কন্ট্রিবিউশন হয়, আর সেই আইটেমটার নাম হলো ভেরিয়েবল মার্কেটিং। তো ভেরিয়েবল মার্কেটিং বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে নেট কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। এই ভেরিয়েবল মার্কেটিং এর নাম আবার কিন্তু 3টা, কোনো কোনো সময় প্রশ্নে লেখা থাকে ভেরিয়েবল কমার্শিয়াল কস্ট, ভেরিয়েবল সেলিং খরচ আর ভেরিয়েবল মার্কেটিং কস্ট। এই যাক, আমরা নেট কন্ট্রিবিউশন পেয়ে গেছি 3 নম্বর স্টেপ। এর পরের ধাপ হলো অল ফিক্সড কস্ট মাইনাস করতে হবে। তো ফিক্সড ওভারহেডের মধ্যে থাকে সবসময় 2টা ফিক্সড, একটা হলো ফিক্সড ফ্যাক্টরি আর একটা হলো ফিক্সড মার্কেটিং। ফিক্সড ফ্যাক্টরি দেওয়া রয়েছে উপরে 1,60,000 আর ফিক্সড মার্কেটিং লেখা ছিল 3 লাখ, এই মোট 4,60,000 বাদ দিলে থাকে 11,90,000। এখন নেট প্রফিট 11,90,000 টাকা হয়েছে ডাইরেক্ট কস্টিংয়ে, অথচ অ্যাবজর্পশন কস্টিংয়ে 12 লাখ টাকা হয়েছিল। প্রফিট কিন্তু পরিবর্তন হয়েছে, একই রকম সেল, একই রকম ইনফরমেশন, একই রকম তথ্য দিয়ে ইনকাম স্টেটমেন্ট করলাম 2টা। একটা ইনকাম স্টেটমেন্টে নেট প্রফিট আসলো 12 লক্ষ, আর একটা ইনকাম স্টেটমেন্ট আরেকটা সিস্টেমে 11,90,000, তাহলে 10,000 কম হয়েছে। এই যে 10,000 টাকা কম আসলো, এইটাই তো আমাদের চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য। এই পার্থক্যটা খুঁজে পাওয়া যাবে ইনভেন্টরির মধ্যে। তাই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করলে আমরা সূত্রটা লিখব চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য, অ্যান্ড চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পার্থক্য মিলে যাবে। চেঞ্জ ইন প্রফিট প্রথমে লিখলাম প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রফিট হয়েছে 12 লাখ, ভেরিয়েবল কস্টিংয়ে প্রফিট হয়েছে 11,90,000, ডিফারেন্স 10,000। আবার চেঞ্জ ইন ইনভেন্টরি, তবে ইনভেন্টরি কিন্তু সবসময় 2টা থাকে, ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি। তো এখানে সূত্রটা লিখে দিছি ব্র্যাকেটে, ক্লোজিং মাইনাস ওপেনিং। ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, প্রথমে অ্যাবজর্পশনের ভিতরে আসি, সেখানে ক্লোজিং 3,06,000 আর ওপেনিং 2,16,000। বাস, 3,06,000 থেকে 2,16,000 বাদ দেব, দিলে থাকবে কত? 90,000 টাকা। আচ্ছা, এবার আসি ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল সিস্টেম, ক্লোজিং মাইনাস ওপেনিং, 2,72,000 মাইনাস 1,92,000 বাদ দিলে থাকবে অনলি 80,000।
90,000 থেকে 80,000 বাদ দিলে 10,000 টাকা ডিফারেন্স। চেঞ্জ ইন প্রফিটের সাথে চেঞ্জ ইন ইনভেন্টরি মিলে গেছে, 10,000। এই হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সব কয়টা রিকনসিলিয়েশন একইভাবে করতে হবে। একটা অঙ্ক আমরা যেভাবে করলাম, প্রত্যেকটা অঙ্ক সব সেম ভাবে। এখানে কি পার্থক্য হতে পারে, 2 নম্বর ফরম্যাটে যখন যাব তখন দেখবো যে ফেভার আনফেভার এই কথাটুকু একটু পার্থক্য, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, তো 2 নম্বর ফরম্যাটে যাওয়ার আগে তো আমাদের আরো অনেক অঙ্ক করতে হবে। স্যার 2 নাম্বারই তো করানো হচ্ছিল, 2 নাম্বারেই তো 5 থেকে 10 পর্যন্ত ছিল, আপনি 2 নাম্বারের এই যে 7 না 8 নাম্বার বুঝাইলেন। এটা কি 2 নাম্বার? জি স্যার। তাই তো ফেভার আনফেভার আসতো না, এগুলো তো 1 নম্বরেই ছিলাম আমি মনে হয়। এই যে 1 নম্বর চলতেছে, তাহলে কি আমরা গতদিন কি 2 নম্বর শুরু করেছিলাম? জি স্যার, বাড়ির কাজ দেওয়া ছিল 2 নাম্বার ফরম্যাট থেকে 5 থেকে 10 পর্যন্ত। ও, তাহলে ফেভার আনফেভার দেওয়া ছিল গত ক্লাসে। আচ্ছা, আর সবাই কি অঙ্ক করেছিলেন? অন্যরা কি কথা বলেন এখনো? অঙ্ক করে স্যার, না আমার তাই? একটা প্রশ্ন ছিল স্যার। কি প্রশ্ন স্যার, ওই যে বলেন? যে অঙ্কটা করালেন না, ওই অঙ্কটাই হচ্ছে 2 নাম্বার ফরম্যাটে 7 নাম্বার প্রবলেমে দেওয়া আছে, একই, শুধু এখানে ওই যে বাড়তি করে দেওয়া আছে ফেভারেবল 34,000 এর জায়গায় 35,000 লেখা আছে, এই জন্য 1,000 বেশি হয়ে গেছে, এই তো? জি স্যার। হ্যাঁ, এবার ওইটাই। প্রশ্ন। স্যার, প্রশ্ন হলো গিয়া এই যে এটারই 5 নম্বর অঙ্কটা একটু দেখেন। ফেভার আনফেভারের 5 নম্বরে। জি স্যার। এই যে 5 নম্বরে চলে আসছি, বলেন কি সমস্যা? স্যার, 5 নম্বরে যে চেঞ্জিং প্রফিট, হ্যাঁ। এখানে এই যে -770 আর -500, হ্যাঁ, এই দুইটাই আবার স্যার মাইনাসে মাইনাসে প্লাস হয় না, এই ডান সাইডে আবার মাইনাসই করা হয়েছে। হ্যাঁ, ঠিক, সুন্দর একটা প্রশ্ন। এবার উত্তরটা শুনেন। যদি একটা মাইনাস ফিগার থেকে আরেকটা মাইনাস ফিগার আমাদেরকে বিয়োগ করতে বলা হয়, যেমন 5x থেকে 3x মাইনাস করতে হবে, তো -5x থেকে -3x যদি বিয়োগ করতে হয়, তাহলে নিচের চিহ্ন পরিবর্তন করতে হয়, নিচের সাইনটা পরিবর্তন করে নেন, এটারে প্লাস করে নেন। এবার আসেন, বিয়োগ করা সম্ভব। তাহলে যখন দুটোই মাইনাস ফিগার থাকে, তো মাইনাস মাইনাসের নিচেরটা সাইন পরিবর্তন করে নিতে হয়, নিয়ে তারপরে চেঞ্জ করতে হয়। 770 থেকে 500 বাদ দিলে 270 থাকে, বড় চিহ্ন মাইনাস ফিগার, ঠিক আছে? স্যার ঠিক আছে, এবার বুঝতে পারছি স্যার, এটা তো আমি অঙ্কে দেখাবো না, শুধু মনে মনে ধরে নিব। হ্যাঁ, আসলে এটা তো চেঞ্জ মানে পার্থক্য, এটা কিন্তু আমরা যোগ করব না, এটার সাথে এটার পার্থক্য কতটুকু তাই দেখাবে। তাহলে যখনই এমন দুইটা মাইনাস আসবে, তখন একটা প্লাস ধরে নেবে, একটা মাইনাস করে নেবে, হ্যাঁ। নিয়ে এমন করবো স্যার। ইয়েস, ওই বীজগণিতে তো এটাই শিখছেন। জি স্যার। আচ্ছা, এছাড়া আর কোনো প্রশ্ন কারো আছে কিনা? এতগুলো স্টুডেন্ট, আর কারোর কোনো প্রশ্ন নেই? 10 নম্বর করছিলেন? 10 নম্বর করছিলেন? জি স্যার, করেছিলাম 10 নাম্বার। আচ্ছা, 10 নম্বরের প্রশ্নটা একটু পড়াই দিই। দেখেন, এই কোম্পানির আমাদের প্রোডাকশনের কি কি কথা বলেছে এখানে। বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিট। এই বাজেটেড, নর্মাল, মিনিমাম, টার্গেট এগুলো কিন্তু একই অর্থ, যে আমরা কোনো কিছু উৎপাদন করার পূর্বেই একটা অনুমান করি, টার্গেট নিয়ে থাকি, বাজেট করে থাকি যে আমাদের উৎপাদন হবে এত ইউনিট। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000 টাকা। 85,000 টাকাকে আমরা ভাগ করব 45,000 ইউনিট দিয়ে, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পাওয়া যাবে। এখন আসেন, বাজেটেড প্রোডাকশন 45,000, আর এখানে বলছে অ্যাকচুয়াল প্রোডাকশন 35,000। আপনার বাজেটেড নর্মাল একই জিনিস তো, তা নর্মাল প্রোডাকশন, মিনিমাম প্রোডাকশন 45,000, আর অ্যাকচুয়াল প্রোডাকশন
35,000 হলো, উৎপাদন কি কম হয়েছে না বেশি হয়েছে বলেন তো? অ্যাকচুয়ালি উৎপাদন কম হয়েছে। কত হাজার? 10,000 কম হয়েছে। এই 10,000ই হচ্ছে আমাদের আনফেভার, বুঝতে পারছেন? এখন 10,000 প্রোডাকশন ইউনিট আনফেভার, ওর সাথে গুণ করতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট কত? 1 টাকা 89 পয়সা। 1 টাকা 89 পয়সার সাথে 10,000 গুণ করলে আমাদের আনফেভার কত টাকা পেয়ে যাব? আচ্ছা, এরপরে আর কি বলেছিল? ফিক্সড মার্কেটিং আছে, সেল প্রাইস পার ইউনিট 15 টাকা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ইউনিট প্রতি 7 টাকা দেওয়া আছে। এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এর ভিতরে কয়টা এলিমেন্ট থাকে বলেন তো? 3টা থাকে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ঠিক না? এখন তারা কিন্তু আমাদের এখানে 3টা এলিমেন্ট না দিয়ে সরাসরি যোগ করে দিয়েছে। যখনই তারা যোগ করে দেয় তাদের আবার অনেক সময় কি হয়, হিসাবের ভুল হতে পারে, কিছু শর্ট পড়তে পারে, তো সেটাকে বলা হয় ভেরিয়েবল ভেরিয়েন্স। তো সেইটা আবার এখানে লিখে দিছে যে ওরা যখন 3টে এলিমেন্ট যোগ করে ভাগ করলো, সেখানে একটা ওদের আনফেভার দেখা দিছে। আনফেভারিয়েবল ভেরিয়েবল ভেরিয়েন্স ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট 7,000 টাকা। এই 7,000 টাকা কোত্থেকে আনফেভার হয়েছে? ওই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং যখন দেখাতে গিয়েছিল ওইখানে আনফেভার দেখা দিয়েছে। কত টাকা? 7,000 টাকা আনফেভার হয়েছে। এর কাজ কি? এই 7,000 টাকা যে আনফেভার হলো, আর ওদিকে প্রোডাকশন ভেরিয়েন্স তো হয়ে গেছে আনফেভার 10,000 ইউনিট, সেটা আবার ইউনিটের রেট দিয়ে গুণ করবো। এখন এই 7,000 এর ট্রিটমেন্ট হলো যে এরা যেহেতু ভেরিয়েবল ভেরিয়েন্স, এরা দুই জায়গায় যাবে, অর্থাৎ ডাইরেক্ট সিস্টেমেও যাবে, অ্যাবজর্পশন সিস্টেমেও যাবে। দুই জায়গায় এই 7,000 টাকা আনফেভার হিসেবে যোগ হবে কস্ট অফ গুডস সেলের সাথে। আর প্রোডাকশন ভেরিয়েন্স যেটা হয়েছে ওটা শুধুমাত্র অ্যাবজর্পশনের সাথে কস্ট অফ গুডস সেলের জায়গায় অ্যাবজর্পশনের ভিতরে যোগ হবে। তাহলে অ্যাবজর্পশনের ভিতরে 2টা আনফেভার থাকবে একসাথে। আচ্ছা, এরপরে ভেরিয়েবল মার্কেটিং আছে 2 টাকা, আর এদিকে অ্যাকচুয়াল সেল ইউনিট তো দেওয়া আছে, আর ফিনিশ গুডস ইনভেন্টরি ওপেনিং দেওয়া আছে, ক্লোজিংটা দেওয়া নেই, আমরা তৈরি করে নেব। তো ওয়ার্কিং করলাম, প্রথমে ক্লোজিং ইনভেন্টরি 22 ইউনিট পাওয়া গেল, কস্ট পার ইউনিট যোগ করে একটা হলো ভেরিয়েবল রেট 7 টাকা, অ্যাবজর্পশনের রেট 8 টাকা 89 পয়সা। এখন ইনকাম স্টেটমেন্ট করতে আসলাম। ডাইরেক্ট সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট কয়টা হবে? স্টেপ 4টা। প্রথমে সেল একটা ধাপ, এরপরে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, সেই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আনফেভার ভেরিয়েবল ভেরিয়েন্সটা যোগ হবে, বাস কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন হয়ে যাবে। এখান থেকে একটা আইটেম বাদ দিতে হয়, তাহলে নিট কন্ট্রিবিউশন পাওয়া যায়, সেটা কি? ভেরিয়েবল মার্কেটিং। বাদ দেওয়ার পরে নিট কন্ট্রিবিউশন চলে আসলো। তারপরে ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং দুটো বাদ দিলে নিট প্রফিট। বাস এই হলো আমাদের ডাইরেক্ট সিস্টেম। অ্যাবজর্পশন সিস্টেমে মাত্র 3টা স্টেপ। প্রথমে সেল লিখতে হবে, লেস কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেল, এখানে আমাদের আনফেভার যোগ হবে। আনফেভারিয়েবল ভেরিয়েবল ভেরিয়েন্স 7,000 টাকা, আর প্রোডাকশন ভেরিয়েন্স 18,900 টাকা। ওই যে প্রোডাকশন ভেরিয়েন্স হয়েছিল 10,000 কম উৎপাদন হয়েছে, তাই যদি বেশি হতো ফেভার নামে মাইনাস করতাম, যাক প্লাস করে নিলাম, নিয়ে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রোস প্রফিট। এখন আর কন্ট্রিবিউশন লেখা যাবে না, এবার গ্রোস প্রফিট লিখতে হবে, লেস অপারেশন কস্টিং। এখন অপারেটিং কস্ট আছে ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং, বাদ দিলে বাস নিট প্রফিট, অঙ্ক শেষ। এই অঙ্ক আর রিকনসিলেশন বলে না স্যার। হ্যাঁ স্যার বলছিলাম 10 নম্বর অঙ্কটাই আপনার রিকনসিলেশন করতে বলা হয়নি, কিন্তু আমি ওইটা করেছি কিন্তু মিলাইনি, এটার সমস্যাটা কি জন্য? এখন মিলতে তো হবেই। আচ্ছা, প্রফিটের পার্থক্য 87 আর 88, 840, 1840, 1840 টাকা। আর চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি ক্লোজিং মাইনাস ওপেনিং। কি অবস্থা? সাউন্ড হচ্ছে কেন এরকম? ভাই আপনার স্পিকারটা অফ করেন, বন্ধ রাখেন। হ্যাঁ, তো
তো চেঞ্জ ইন ইনভেন্টরি আছে আমাদের এখানে 19,558 আর 10,668, এটা চেঞ্জ করবেন, বাস ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশনে একটা ফলাফল আসবে। আবার এটা বিয়োগ করেন 15,000 মাইনাস 8,400, 15,400 থেকে 8,400 বাদ দেন, তাহলে 7,000 থাকবে। 7,000 আর এখানে কত হয়েছে, 19,000 থেকে 10,000 বাদ দিলে 9,140 না কত মানে থাকে, তাই তো মিলে গেছে, তো এই তো হিসাবেও তো মিলে গেল। স্যার ওইটা না স্যার, আমি কিভাবে যোগ করছি শুনেন, আমি না আপনি কিভাবে করছেন এটা বিষয় না, আমি কিভাবে বলছি এটা শুনতে পাইছেন কিনা, চেঞ্জ ইন প্রফিট আর চেঞ্জ ইন ইনভেন্টরি আমিও সেম ভাবে স্যার সবকিছু পাতাইছি। দেখেন অবজারভেশন কস্টিং এ 88,840 টাকা পাতাইছি এবং ডাইরেক্ট কস্টিং এ 87,000 পাতাইছি, তাতে দেখলাম আপনার মাইনাস করলে হচ্ছে 18,040 টাকা। হ্যাঁ, এখন পরবর্তীতে অবজারভেশন কস্টিং এ ইনভেন্টরিতে 19,558 টাকা মাইনাস 10,608 টাকা, 10,668 টাকা কত হয়, মাইনাস করলে হচ্ছে 8,890 টাকা। 8,890 থেকে এবার 7,000 বাদ দেন, 7,000 বাদ দিলে হচ্ছে 8,090, 1890 আর এখানে 40। হ্যাঁ এখানে 40। ফিগার তাহলে একটু বিয়োগ করে দেখতে হবে কোন জায়গায়, মানে ও আচ্ছা এখানে 89 পয়সা, এখানে মানে কিছুটা গড়বড় হয়েছে তাহলে। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে ওই গ্রুপে দিয়ে দিই, মানে দেখি। জি আচ্ছা তাহলে এরপরে বাড়ির কাজ তো হয়েছিল স্যার আজকে 11 নম্বর থেকে 10 পর্যন্ত তো বাড়ি কাজ দিচ্ছেন স্যার, 11 তো আজকে 11 থেকে হওয়ার কথা তো স্যার। বাড়ি করবেন 11 থেকে 15 বন্ধ করবেন আজকে বাড়িতে স্যার। 11 বুঝি না স্যার, এটা কিভাবে হইলো, আগামী ক্লাসে বোঝাইতে পারে।